সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো সুকুমার রায়ের লেখা যতীনের জুতো। যতীনের জুতো, সুকুমার রায়। যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে এই ছেঁড়া জুতোই পরে থাকবে। তাহলে যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, কি বললেন না, যদি এবার জুতো নষ্ট করো বা ছিঁড়ে ফেলো তাহলে ওই ছেঁড়া বা নষ্ট জুতোই তোমাকে পরতে হবে, আর নতুন কোনো জুতো কিনে দেওয়া হবে না। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া, ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়, কোনো জিনিসে তার যত্ন নেই, বইগুলো সব মলার ছেঁড়া, কোণ দোমড়ানো, স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা, স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাজেই ছোট ছোট টুকরো টুকরো। আর একটা তার মন্দ অভ্যাস ছিল লেড পেন্সিলে গোড়া চিবানো। চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? তাহলে যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া। তাহলে চটি কত লাগে? প্রতি মাসে এক জোড়া, মানে প্রচণ্ড জুতোগুলোকে নষ্ট করে ফেলে, তাই প্রতি মাসে এক জোড়া করে লাগে। ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। ধুতি কি হয় না, দুদিন যেতে না যেতেই ছিঁড়ে চলে যায়, কোনো জিনিসে তার যত্ন নেই। লেখক বলছেন যতীনের কোনো জিনিসেই যত্ন নেই। চটি তো ছিঁড়ে যায় প্রতি মাসে, ধুতি দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায়, বইগুলো সব মলার ছেঁড়া, কোন দুমড়ানো। হ্যাঁ, তাহলে বইগুলো কি মলার ছেঁড়া, বইয়ে কোনো মলার থাকতে দেয় না, ছিঁড়ে ফেলে। আর কি, বই এর কোণ দুমড়ানো, মানে বইয়েরও কোনো যত্ন নেই। স্লেটটা উপর থেকে নিচে পর্যন্ত ফাটা, তাহলে স্লেটটা কি উপর থেকে নিচে পর্যন্ত ফেটে গেছে। স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাজেই ছোট ছোট টুকরো টুকরো। তাহলে স্লেটের পেন্সিল কি হয়, সর্বদাই তার হাত থেকে পড়ে ভেঙে যায়, তাই কি হয়, টুকরো টুকরো হয়ে যায়, অর্থাৎ ছোট ছোট হয়ে যায়। ভেঙে গেলেই তো ছোট হয়ে যাবে, ছোট হয়ে যায়। আর একটা তার মন্দ অভ্যাস ছিল লেড পেন্সিলের গোড়া চিবানো। তাহলে তার মন্দ আরেকটা অভ্যাস ছিল। আরেকটা কি অভ্যাস, মন্দ অভ্যাস না, লেড পেন্সিলের যে গোড়াটা আছে সেটাকে চিবানো। চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। আর পেন্সিলের এত চিবানো হয়ে গিয়েছিল যে তার কাঠটা বাদামের খোলা যেমন ছাড়িয়ে নেওয়া হয়, ছাড়িয়ে নেওয়ার পর বাদামটা যে অবস্থা, সেরকম অবস্থা হয়ে গিয়েছিল তার লেড পেন্সিলের। তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? মাস্টারমশাই বলতেন যে তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না, তাই জন্য কি পেন্সিল চিবাচ্ছ? নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল, পাছে ছিঁড়ে যায়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে, চৌকাঠ ডিঙোবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায়, কিন্তু ওই পর্যন্তই। লেখক বলছেন নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল, পাছে ছিঁড়ে যায়। তাহলে প্রথম দিনে নতুন চটিটা পরে যতীন খুব সাবধানে থাকলো, কেন না যদি জুতো ছিঁড়ে যায়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে, চৌকাঠ ডিঙোবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায়। তাহলে সিঁড়ি দিয়ে নামার সময় সে আস্তে আস্তে নামে, চৌকাঠ ডিঙোবার সময় কি করে, খুব সাবধানে চৌকাঠ ডিঙায় যাতে ঠক্কর না খেয়ে যায় আর কি। ঠক্কর খেলে কি হবে, জুতো ছিঁড়ে যাবে,
তাই ঠক্কর বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ওই পর্যন্তই, লেখক বলছেন কিন্তু ওই পর্যন্তই। তার দুদিন পরে আবার যেই সেই, দুদিন পরে কি হলো, আবার যেই সেই। যেই সেইটা কি না, চটির মায়া ছেড়ে দূর করে সিঁড়ি নামা, যেতে যেতে 10 বার হোঁচট খাওয়া, সব আরম্ভ হলো। তাহলে দুদিন পরে কি হলো, যেই সেই মানে তার সেই দুরন্তপনা আবার ফিরে এলো। দুরন্তপনাটা কি না, চটির মায়া ছেড়ে দূর করে সিঁড়ি থেকে নামা, যেতে যেতে 10 বার হোঁচট খাওয়া, এগুলো সবই আরম্ভ হয়ে গেল। কাজেই 1 মাস যেতে না যেতে চটির একটা পাশ একটু হাঁ করলো। মা বললেন, ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা, না হলে একেবারে যাবে। কিন্তু মুচি আর ডাকা হয় না, চটির হাঁও বেড়ে চলে। তাহলে কি হলো, তাহলে চটির মায়া ছেড়ে দিয়ে যতীন দূর করে সিঁড়ি থেকে নামতে আরম্ভ করলো, 10 বার হোঁচট খেতে আরম্ভ করলো। কাজে কাজে কি হলো, 1 মাস যেতে না যেতেই চটির এক পাশটা একটু হাঁ করলো। মা তখন বললেন কি, যা এই বেলা মুচি ডেকে সারিয়ে নে। কিন্তু মুচি আর ডাকা হয় না, ফলে কি হলো, চটির হাঁ বেড়ে গেল। একটি জিনিসের যতীন খুব যত্ন করত। তাহলে একটি তথ্য পাওয়া গেল যে এতগুলো জিনিসের সে অযত্ন করত, কিন্তু একটা জিনিসের যতীন খুব যত্ন করত। কি সেটা না, সেটি হচ্ছে তার ঘুড়ি। যে ঘুড়িটি তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া তাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখতো। দেখো, তার যত্ন একটা জায়গায় ছিল, সেই জায়গাটা কি না, তার ঘুড়ি। যে ঘুড়িটা সে পছন্দ, তার মনে লেগে যেত, যে ঘুড়িটা তার মনের পছন্দের জায়গায় তৈরি করত, সেই জায়গাটা থেকে সে ঘুড়িটা কি করত, কখনো ঘুড়িটাকে ছাড়তো না, সযতনে জোড়া তাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখার চেষ্টা করত। খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত। এই ঘুড়ির জন্য কত সময় তাকে তাড়া খেতে হতো। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার আঠা চাই বলে। ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে ঘন্ট করে রাখত। ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না। সেদিন যতীন স্কুল থেকে মনে থাকতো না, তাহলে সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরছে ভয়ে ভয়ে। সেটা পরের প্রসঙ্গ আসছি, এই প্রসঙ্গটা আগে বলে দিই, তোমাদেরকে বুঝিয়ে দিই। একটা জিনিসে যতীনের যত্ন ছিল, কি সেটা, ঘুড়ি। যেই ঘুড়িটাকে তার মনে লেগে যেত সে সযত্নে জোড়া তাড়া দিয়ে টিকিয়ে রাখতো। তার একমাত্র খেলা ছিল না ঘুড়ি ওড়ানো। এই ঘুড়ির জন্যই সে তাড়া খেয়েছে, মানে বকা খেয়েছে, বা তাড়া কারো কাছ থেকে বকুনি খেয়েছে, তাকে তাড়া করেছে, ছুটে সে পালাতে বাধ্য হয়েছে। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার আঠা চাই বলে। তাহলে এই ঘুড়ি যদি ছিঁড়ে যেত, পছন্দের ঘুড়ি যদি ছিঁড়ে যেত, সে রান্নাঘরে গিয়ে কী করতো, উৎপাত আরম্ভ করে দিত যে তার আঠা চাই ইত্যাদি। ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে ঘন্ট করে রেখে দিত। তাহলে যদি কোনো কারণে ঘুড়ির লেজটা লাগাতে হতো বা ঘুড়ির কোনো অংশ কাটতে হতো বা সুতো কাটতে হতো, তখন সে কি করতো, তার মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে একবারে তছনছ, ঘন্ট মানে তছনছ করে দিত। ঘুড়ি ওড়াতে আরম্ভ করে তার খাওয়া দাওয়া মনে থাকতো না। তাহলে ঘুড়ি ওড়াতে আরম্ভ করলে তার খাওয়া ইত্যাদির দিকে নজরই থাকতো না। সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরেছে ভয়ে ভয়ে। গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে। বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পরাই মুশকিল। তাহলে সেদিন স্কুল থেকে যখন যতীন বাড়ি ফিরল, খুব ভয়ে ভয়ে ফিরল। কেন না, নতুন কাপড়খানা সে ছিঁড়ে ফেলেছে। এরপরে বই রেখে চটিতে পা দিতে গিয়ে দেখলো চটিও একবারে ছিঁড়ে গেছে, যে পরাটাই মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না। সে
2-3 সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো। শেষে তাতে চটির হাঁ বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগলো। যেমনি সে শেষ 3টা সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে, অমনি মাটিটা তার পায়ের নিচে থেকে সিঁড়ুত করে সরে গেল, আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটে চলল তার ঠিক ঠিকানা নেই। তাহলে সেদিন কি হলো, চটি সেই হাঁ এত বেড়ে গিয়েছিল যে সেই চটি পরে সিঁড়ি দিয়ে যখন সে নামছিল ডিঙিয়ে ডিঙিয়ে, সে নিচে একদম শেষ ধাপে এসে কি হলো, সে পড়ে গেল। পড়ে গিয়ে কি হলো, চটির সামনে সাঁই সাঁই করে যেন কোথায় চলে গেল তার ঠিক ঠিকানা নেই। ছুটতে 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 চটি যখন থামলো, তখন যতীন দেখলো সে কোনো অচেনা দেশে এসে পড়েছে। তাহলে দেখো, বক্তা লেখক বলছেন যে ছুটতে ছুটতে কি হলো, যে চটি তাকে এমন একটা জায়গায় নিয়ে এসে থামলো যে সে দেশটা যতীনের অচেনা দেশ। সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে। তাহলে সেই দেশে কি আছে, চারিদিকে মুচিরা বসে আছে। তারা যতীনকে দেখে কাছে এলো, তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো। তারা যতীনকে দেখলো, দেখে কাছে এলো, এসে তার কাছ থেকে জুতোগুলো নিয়ে, ছেঁড়া জুতোগুলো নিয়ে খুব যত্ন করে ঝাড়তে লাগলো। তাদের মধ্যে একজন মাতব্বর গোছের, সে যতীনকে বলল, তুমি দেখছি ভারী দুষ্টু, জুতো জোড়ার এমন দশা করেছ, দেখো দেখি, আর একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত। তাহলে সেই যে মুচিরা, তাদের মধ্যে একজন মাতব্বর ছিল, সে যতীনকে বলল, তুমি দেখছি খুব ভারী দুষ্টু ছেলে, জুতো জোড়ার এমন দশা করেছ, দেখো দেখি, আর একটু হলে তো জুতোগুলোর প্রাণ বেরিয়ে যেত। যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে, সে বলল, জুতোর আবার প্রাণ থাকে নাকি? তাহলে যতীনের ততক্ষণে একটু সাহস হয়ে গেছিল, সে বলল, জুতোর আবার প্রাণ থাকে? মুচিরা বলল, তা না তো কি, তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না? খুব লাগে, লাগে বলেই তো ওরা মজমজ করে। তাহলে কি হলো, তারা মুচিরা বলল যে হ্যাঁ প্রাণ থাকে, তোমরা বুঝি মনে করো যে জুতোর কোনো প্রাণ নেই, জোরে জোরে হাঁটে ওদের লাগে না, ওদের কিন্তু জোরে জোরে হাঁটলে খুব লাগে। আর লাগে বলে ওরা কি করে, মজমজ শব্দ করে। তাহলে লাগে বলে কি করে, মজমজ শব্দ করে। যখন তুমি চটি পায়ে দিয়ে দূর করে সিঁড়ি দিয়ে ওঠা নামা করেছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল, তখন কি ওর লাগেনি? খুব লেগেছিল, সেজন্যই ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে। তাহলে তুমি যখন জুতো পায়ে দিয়ে দূর করে সিঁড়ি দিয়ে ওঠা নামা করছিলে, তখন ওর পাশটা কেটে গিয়েছিল, ওর খুব লেগেছিল, সেই জন্য কি করেছে, ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে। যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের উপর, তারা সে সবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই। তাহলে দেখো, যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের দায়ভার কাদের উপর, না তাদের উপর। তারা কি করে না, যে সমস্ত ছেলেরা অযত্ন করে সেই সমস্ত ছেলেদের তারা শিক্ষা দেয়। মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বলল, নাও সেলাই করো। যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। তাহলে মুচি কি করলো, যতীনের হাতে সেই ছেঁড়া চটিটা দিয়ে বললো, চলো সেলাই করো। আর যতীন বললো, না আমি তো সেলাই জানি না, আমি কি করে করবো, মুচিরা তো এটা করে। মুচি একটু হেসে বলল, এ কি তোমাদের দেশ পেয়েছো যে করবো না বললেই হলো, এই ছুঁচো নাও সেলাই করো। তাহলে তারা মুচিরা রেগে একটু হেসে বললো, এটা কি তোমাদের দেশ পেয়ে গেছো, যে করবো না বলি এমনি হয়ে গেল, এই নাও সেলাই করো, এই সূচ আর সুতো নাও সেলাই করো। যতীনের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। সে বলল, আমি জুতো সেলাই করতে জানি না। যতীনের তখন রাগ কমে গিয়েছিল, রাগ কমে যাওয়ার পরে তার মনে ভয় এসে জুটেছিল। সে বলল যে সে ভয়ে ভয়ে বললো, আমি তো জুতো সেলাই করতে জানি না।
মুচি বলল, আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তোমাকে করতেই হবে। তাহলে মুচিটা বললো যে আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তোমাকে করতেই হবে। যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো। তার হাতে ছুঁচ ফুটে গেল, ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল। অনেক কষ্টে সারাদিনে এক পাটির চটি সেলাই হলো। তাহলে ভয়ে ভয়ে যতীন ছুঁচ সুতো নিয়ে জুতো সেলাই করতে বসে গেল। সেলাই করতে গিয়ে তার হাতে ছুঁচ ফুটে গেল, ঘাড় নিচু করে করে জুতো সেলাই করতে গিয়ে তার ঘাড়ে ব্যথা হয়ে গেল। এইভাবে সে অনেক কষ্টে সারাদিনে এক পাটি মোটে জুতো সেলাই করতে পারলো। তখন সে মুচিকে বলল, কাল অন্যটা করব, এখন খিদে পেয়েছে। তখন এক পাটি হয়ে যাওয়ার পরে সে মুচিকে বলল, এখন খিদে পেয়েছে, অন্যটা কালকে করব। মুচি বলল, সে কি, সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না, ঘুমোতেও পাবে না, এক পাটি চটি এখনো বাকি আছে। তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন আর কোনো জুতোর উপর অত্যাচার না করো। তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে। তারপর আরও কী কী জিনিস নষ্ট করেছো দেখা যাবে। তখন মুচি বলল যে না, এখন এক পাটি বাকি আছে, যতক্ষণ না তুমি অন্য পাটিটা সেলাই করছো ততক্ষণ তোমার ছুটি নেই। তাহলে কি জুতো সেলাই করলে কি ছুটি হয়ে যাবে? ছুটি হবে না। তোমাকে শিখতে হবে যে কেমনভাবে আস্তে আস্তে চলতে হয়, কেমনভাবে অত্যাচার করা বন্ধ করতে হয়, কেমনভাবে জুতোর উপর অত্যাচার করা বন্ধ করতে হয়। এরপরে কি করবে? দর্জির কাছে যাবে, গিয়ে ছেঁড়া জামা ছেঁড়া কাপড় সেলাই করতে শিখবে। আর যে যে জিনিস নষ্ট করেছো সেগুলো আমরা দেখছি। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো। ভাগ্যে পাটিটা বেশি ছেঁড়া ছিল না। তখন মুচিরা তাকে একটা 5 তলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল। সে বাড়িতে একটা সিঁড়ি বরাবর 1 তলা থেকে 5 তলা পর্যন্ত উঠে গেছে। তারা যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে বলল, যাও, একবারে 5 তলা পর্যন্ত উঠে যাও, আবার নেমে এসো। দেখো, আস্তে আস্তে একটি সিঁড়ি একটি করে সিঁড়ি উঠবে নামবে। তাহলে যখন বলল খিদে পেয়েছে, তখন তাকে আবার সেলাই করতে দেওয়া হলো। সে দ্বিতীয় পাটিটা সহজেই সেলাই করতে পারলো, কেননা দ্বিতীয় পাটিটা বেশি ছেঁড়া ছিল না। তখন মুচিরা তাকে একটা 5 তলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে বলল, 1 তলা থেকে 5 তলা পর্যন্ত তোমাকে আস্তে আস্তে উঠে শিখতে হবে। আস্তে আস্তে এক একটা সিঁড়ি দিয়ে উঠবে, আবার এক একটা সিঁড়ি ধরে নামবে। যতীন 5 তলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো। সে নিচে আসলে মুচিরা বলল, হয়নি, তুমি 3 বার 2টো সিঁড়ি একসঙ্গে উঠেছ, 5 বার লাফিয়েছ, 2 বার 3টে করে সিঁড়ি ডিঙিয়েছ, আবার ওঠো। তাহলে যতীন যখন নেমে এলো 5 তলা থেকে, বলল, তোমার তো হয়নি, তুমি 3 বার 2টো সিঁড়ি একসঙ্গে উঠেছো, 5 বার লাফিয়েছো, আর কি করেছো না 2 বার 3টে সিঁড়ি একসঙ্গে ডিঙিয়েছো, হয়নি, আবার ওঠো। মনে থাকে যেন, একটুও লাফাবে না, একটাও সিঁড়ি ডিঙোবে না। এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারার পা টনটন করছিল। সে এবার আস্তে আস্তে উপরে উঠলো, আস্তে আস্তে নেমে এলো। তারা বললো, আচ্ছা, এবার মন্দ হয়নি, তাহলে চলো দর্জির কাছে। দ্বিতীয়বারে বেচারার পা টনটন করছিল, তাই জন্য সে আস্তে আস্তে উঠলো, আস্তে আস্তে নেমে এলো। তখন মুচিরা বললো, ঠিক আছে, অনেকটা হয়েছে, মন্দ হয়নি, ভালো হয়েছে, এবার তাহলে চলো দর্জির কাছে। এই বলে তারা তাকে আর একটা মাঠে নিয়ে গেল। সেখানে খালি দর্জিরা বসে সেলাই করছে। তাহলে মুচিরা এরপরে কোথায় নিয়ে গেল? একটা মাঠে, সেখানে দর্জিরা কাজ করছিল। যতীনকে দেখেই তারা কাছে এসে জিজ্ঞেস করলো, কি কি ছিঁড়েছ? তারা কাছে এসে যতীনকে জিজ্ঞাসা করলো, কি কি ছিঁড়েছ? মুচিরা উত্তর দিল, নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে। দর্জিরা মাথা নেড়ে ডেকে বলল, বড় অন্যায়, বড় অন্যায়, শিগগির সেলাই করো। তাহলে তারা দেখলো, দেখে বললো, না, তুমি ভারী অন্যায় করেছো, তাহলে এখন সেলাই করো। যতীনের আর না বলবার সাহস হলো না। সে ছুঁচ সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুটতে বসে গেল। সবে মাত্র 2-1 ফোঁড় দিয়েছে, অমনি দর্জিরা চেঁচিয়ে উঠল, ওকে কি সেলাই করা বলে? খোলো খোলো।
তাহলে যেই একটু সেলাই করেছে অমনি দর্জিরা বললো, না হয়নি, হচ্ছে না, খোলো খোলো। ওকে কি সেলাই করা বলে? শেষে এসে একেবারে কেঁদে ফেললো, বলল, বলছে খোলো খোলো। অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোলো খোলো। শেষে সে একেবারে কেঁদে ফেললো, বললো আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দাও, আমি আর কখনো কাপড় ছিঁড়ব না, ছাতা ছিঁড়ব না। যতবার সেলাই করে ততবার বলে খোলো খোলো। এমনি করে বেচারা শেষে কেঁদে ফেললো, কেঁদে ফেলে বললো আমি আর কখনো কাপড় ছিঁড়ব না, ছাতাও ছিঁড়ব না। তাতে দর্জিরা হাসতে হাসতে বলল, খিদে পেয়েছে? তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে। এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেওয়ার পেন্সিল কতগুলো এনে দিল। তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো, এইগুলো চিবিয়ে খাও, আর কিছু আমাদের কাছে নেই। তখন তারা বললে খিদে পেয়েছে, ঠিক আছে, খাবার জিনিস তো আমাদের কাছে আছে। বলে তারা কাপড়ে দাগ দেওয়ার পেন্সিল এনে দিল। এগুলো এগুলো তো তুমি খেতে ভালোবাসো, খাও। এই বলে তারা যার যার কাজে চলে গেল। এই কথাগুলো বলে তারা যে যার কাজে চলে গেল। শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল। শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল। এমন সময় আকাশে বো মো করে কিসের শব্দ হলো, আর যতীনের তালি দেওয়া সাধের ঘুড়িটা গোঁত খেয়ে এসে তার কোলের উপর পড়ল। এমন সময় কিসের যেন আকাশ থেকে শব্দ হতে লাগলো, আর শব্দের পরই তার প্রিয় ঘুড়িটা এসে তার কোলের উপর পড়ল। ঘুড়িটা ফিসফিস করে বলল, তুমি আমাকে যত্ন করেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি, শিগগির আমার লেজটা ধরো। তাহলে ঘুড়িটা বলল যে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তাহলে এক কাজ করো, তুমি আমার লেজটা ধরো। যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরলো। ঘুড়িটা এমনি তাকে নিয়ে শোঁ করে আকাশে উঠে গেল। সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে। হঠাৎ ঘুড়ি আর যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো। তাহলে ঘুড়িতে চেপে যখন ঘুড়ির ল্যাজটা ধরে যখন উপর দিকে শোঁ করে উঠে যাচ্ছিল, তখন দর্জিরা ছুটে এলো বড় বড় কাঁচি নিয়ে। তারা কি করলো, ঘুড়ির সুতোটা কেটে দিল। তখন যতীন আর ঘুড়ি জড়াজড়ি করে নিচে পড়তে লাগলো। পড়তে পড়তে যেই মাটিটা ধাঁই করে যতীনের মাথায় লাগলো, অমনি সে চমকে উঠল। ঘুড়িটার কি হলো কে জানে। যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে, আর তার মাথায় ভয়ানক বেদনা হচ্ছে। তাহলে পড়তে পড়তে যেই মাটিটা ধাঁই করে পড়লো, অমনি যতীনের মাথায় খুব লাগলো। সে চমকে উঠলো, উঠে দেখলো যে সে সিঁড়ির নিচে শুয়ে আছে। ঘুড়িটার কথা সে আর জানতে পারলো না, আর জানতে পারলো কি তার মাথায় ভয়ানক বেদনা হচ্ছে। কিছুদিন ভুগে যতীন সেরে উঠল। তার মা বলতেন, আহা, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তিতে বাচ্চা আমার বড় দুর্বল হয়ে গেছে। তাহলে যতীন কিছুদিন ভুগলো আর কিছুদিন পরে সেরে উঠল। তার মা তার মা বলতেন যে বেচারা সিঁড়িতে পড়ে গিয়ে বড় দুর্বল হয়ে গেছে, সে স্ফূর্তি নেই, সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই, কিছুই নেই। তাই নইলে এক জোড়া জুতো 4 মাস যায়। তাহলে এরপরে যতীনের স্ফূর্তি নেই, আর লাফিয়ে ঝাঁপিয়ে চলাও নেই, কিছুই নেই। বক্তা লেখক শেষে বলছেন যে তার নাকি এক জোড়া জুতো 4 মাস চলে গেছিল। এটা হচ্ছে তোমাদের পাঠ্যের সুকুমার রায়ের লেখা যতীনের জুতো। তোমাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো।